আসসালামু আলাইকুম। বরগুনা ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে বলছি। সফলতার গল্প। সম্মানিত দর্শক মণ্ডলী, সফলতার গল্প শুনুন, আপনি সফল হন। আপনার সন্তানকে সফল হতে সহযোগিতা করুন। আমাদের সফলতার গল্প স্টোরি অফ সাকসেসের আজকে দ্বিতীয় পর্ব। এই পর্বে আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে রয়েছেন, আমাদেরকে যিনি গল্প শোনাবেন, একজন সফল হওয়ার গল্প, একজন সফল মানুষের গল্প। বরগুনা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ, একজন সৃজনশীল মানুষ, আমাদের ডক্টর মোহাম্মদ মতিউর রহমান। তা আমরা স্যারের থেকে সফলতার গল্প শুনব। স্যার। ধন্যবাদ জামাল আহাদিকে। আসলে আমি কি করতে চাই, মানে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে আমি বলবো যে একজন শিক্ষার্থী আমাদের শিক্ষার যে কয়েকটি স্তর রয়েছে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা। প্রাথমিক শিক্ষার সাথে ওরা যখন জড়িত হয়, ওরা কিন্তু অ্যাকচুয়ালি বোঝে না যে আমি কি করব, বা আমি খুব একটা ভালো রেজাল্ট করলে আমার দ্বারা কি হবে। এক্ষেত্রে সবচেয়ে বড় বেশি ভূমিকা পালন করে তার যে অভিভাবক, তার যে গার্ডিয়ান, বিশেষ করে তার মা-বাবা অথবা সংসারের যিনি কর্তা, তার উপর নির্ভর করে। এবং তারাই কিন্তু ইনফ্লুয়েন্স তৈরি করে যে তুমি এটা হবা, সেটা হবা, এবং তোমার থেকে আমরা এটা প্রত্যাশা করি। এই কথাগুলো কিন্তু একজন কোমলমতি শিক্ষার্থীর ক্ষেত্রে বা তাদের মধ্যে কাজ করে। এবং তারা কিন্তু আরও কিছু নির্দেশনা দেয় যে তোমার থেকে আমরা এইটা প্রত্যাশা করি। বিশেষ করে তারা যদি এই কথা বলে যে ভাষা জ্ঞান, বিশেষ করে ইংরেজি ভাষা হোক বা বাংলা ভাষা হোক, এটা তোমাকে ভালো করে রপ্ত করতে হবে। আরেকটা হচ্ছে গণিত, আরেকটা হচ্ছে বিজ্ঞান। প্রাথমিক স্তরে এই ৩টা দিকে যদি এমফেসিস দেয় এবং ওই শিক্ষার্থী তার মধ্যে যদি প্রচণ্ড আগ্রহ কাজ করে যে হ্যাঁ, আমার বাবা অথবা মা যা বলেছে আমি সেই দিকে ধাবিত হব, তাহলে তার একটা ছোট হলেও তার কিন্তু একটা লক্ষ্য এবং উদ্দেশ্য ফিক্স আপ হয়ে যায়। তো সেটাকে সামনে রেখে কিন্তু সে চেষ্টা করে যে শিক্ষকদের কাছ থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো সেটা আদায় করতে। এবং আমাদের দেশে আমরা জানি যে যেহেতু একটা প্রতিযোগিতা আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়া, দেখা যায় এই সকল শিক্ষার্থীর মধ্যে প্রথম হওয়ার একটা প্রবণতা থাকে যে আমি প্রথম হব, অথবা তার মধ্যে এইটা কাজ করে যে ক্লাসে একজন শিক্ষক যাই আমার কাছ থেকে প্রশ্ন করবে আমি সেটা যথাযথ উত্তর দিতে পারি যেন, এরকম একটা আগ্রহ তার ভিতরে কাজ করে। তো এই যে আগ্রহটা, মানে জানার প্রতি, শেখার প্রতি, বা তার যে লক্ষ্য সেটা পূরণের জন্য যে একটা আগ্রহ, প্রচণ্ড আগ্রহ তার ভিতরে কাজ করতে হবে। সে আগ্রহ যদি কাজ না করে তাহলে কিন্তু কাজ হবে না। তার কারণ হচ্ছে একজন অভিভাবক সারাক্ষণ তার পেছনে লেগে থাকবেন না যে তুমি এটা পড়ো, ওটা পড়ো, এটা করো, ওটা করো, এটা কিন্তু হবে না। তার মধ্যে ওই যে শেখার এবং তার যে উদ্দেশ্য সে ফিক্স আপ করেছে, সেইটার প্রতি লক্ষ্য রেখেই কিন্তু তার মধ্যে একটা আগ্রহ কাজ করবে এবং তাকে হার্ড ওয়ার্কিং, অর্থাৎ কঠোর পরিশ্রম করতে হবে। আর আমরা জানি যে ফেইলিউর ইজ দ্য পিলার অফ দ্য সাকসেস। যে আমরা কিন্তু এই কথা বলি বাংলায় যে একবার না পারলে করো শতবার। এই যে একটা তার মধ্যে পেশেন্স থাকা, ধৈর্য থাকা, এটা না থাকলে কিন্তু হবে না। কারণ দেখা যাবে যে আমি একটা কাজ করতে গিয়ে দেখা গেল ওখানে আমি প্রথম ক্লাসে আমি ফার্স্ট হতে পারিনি, আমি সেকেন্ড হয়েছি অথবা থার্ড হয়েছি। অথবা দেখা গেল যে ল্যাঙ্গুয়েজ আমি খুব ভালো করতে পারি নাই, তো আমি এখানে আশাহত হব না। আমি আমার কোন কোন জায়গাগুলোতে আমার ল্যাকিংস আছে সেগুলো দেখে আমি আবার ওইখানে হার্ড ওয়ার্কিং করব। এবং এই জায়গাটা কিন্তু ধৈর্য থাকতে হবে। আমি আমার জীবনের ক্ষেত্রে আমি বলি আমি অত্যন্ত কি বলবো, একটা মধ্যবিত্ত শ্রেণীর একজন ছেলে। তো আমি জীবনে কখনো ক্লাস কামাই দেই নাই। আমি যে খুব একজন ভালো ছাত্র ছিলাম তা না, কিন্তু আমি প্রচুর পরিশ্রম করেছি, প্রচুর ধৈর্য ছিল এবং আমি লেগে থেকেছি। এবং আমি সবসময় এটা চিন্তা করতাম যে আমি এইটা কেন পারবো না, অর্থাৎ আমি কেন ফার্স্ট হব না। এই যে কেন হব না, এইটাকে সামনে রেখেই কিন্তু আমি প্রচুর পরিশ্রম করেছি। আমার বন্ধু-বান্ধবদেরকে দেখেছি যে আমি যখন তারা বিভিন্ন প্রোগ্রামে গেছে, কালচারাল প্রোগ্রামে গেছে, বিভিন্ন অনুষ্ঠানে গেছে, তারা আড্ডা দিয়েছে। কিন্তু ও সময়টায় কিন্তু আমি দেখি যে না, এই সময়টা আমি একটু লাইব্রেরি ওয়ার্ক করি। আমার একটা ইয়ে আছে, কালকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। সো আমি ওখানে ঘুরবো না, আমি লাইব্রেরি ওয়ার্ক করবো, ভালো একটা অ্যাসাইনমেন্ট আমি জমা দেবো যাতে করে আমি ভালো নম্বর পাই। এবং এটার জন্য কিন্তু অনেকগুলো বই আমাকে পড়তে হয়েছে। তো এই যে আমার লক্ষ্যটা যদি স্থির থাকে তাহলে আমি অ্যাচিভমেন্টের জন্য আমার যা যা করণীয় সেটা কিন্তু আমি নিজেই তৈরি করে ফেলব। আর যদি ইচ্ছা না থাকে, আর যদি হার্ড ওয়ার্ক করার ইচ্ছা না থাকে,
তাহলে কিন্তু জোর করে আমাকে কেউ শেখাতেও পারবে না, এবং আমার যে টার্গেট আমি কিন্তু সেই তো জায়গায় আপনি যেতে তো পারবো না। বলেছেন আপনি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান ছিলেন, তো কেউ কি আপনাকে ইন্সপাইরেশন দিয়েছে, স্বপ্ন দেখিয়েছে কি কেউ? না, আমার যেটা হয়েছে যে আমার পরিবারে যেহেতু টানাটানি ছিল, তো স্বভাবতই আমার মধ্যে একটা জিনিস কাজ করতো, যে আমি দেখতাম আমার মা বাবা খুব কষ্ট করছে। তো আমার মধ্যে এরকম একটা অনুভূতি কাজ করতো যে না, আমি আমার বাবাকে কষ্ট করতে দেব না, আমি আমার মায়ের যে কষ্ট সেইটা আমি করতে দেব না। তাহলে যদি করতে না দেয় তাহলে কি করতে হবে? অবশ্যই আমাকে একটা জায়গায় দাঁড়াতে হবে। তো সেইরকম একটা অনুভূতি আমার ভিতরে কাজ করতো। শত বাধা ছিল, কিন্তু তারপরেও কিন্তু সেটা আমি ওভারকাম করতে পেরেছি। আমার হয়তো অত টাকা পয়সা ছিল না, আমি ওইরকম খুব ভালো বিলাসবহুল জীবনযাপন করতে পারিনি, কিন্তু তারপরেও আমার লক্ষ্য স্থির ছিল যে ওই যে একটা পারিবারিক টান, ওইটা থেকে আমি ওভারকাম করব, এবং এই ওভারকাম করতে হলে আমাকে একটা জায়গায় দাঁড়াতে হবে। এই সেটার জন্য কিন্তু আমি মনে করি যে ওই বিষয়টাই আমাকে বেশি ইন্সপায়ার করেছে। স্যার আপনি, আমরা জেনেছি আপনি এই শেষ বয়সে এসেও যে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এই গল্পটা আমি আমার বাসায় করেছি এবং আমার স্টুডেন্টদের সাথেও করছি। আপনার গল্পটা একদিন এখানে শুনেছি যে আপনার ফ্যামিলি থেকেও অনেক কিছু আপনাকে বলা হয়েছে যে এই বুড়ো বয়সে কি শুরু করেছে। সেই গল্পটা, কথাটা আমার এখনো লেগে আছে। আমি সফল মানুষকে, আমি নিজেও এই সফলতার গল্প শুনতে পছন্দ করি। সেই জন্য আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের এই প্রোগ্রামটা, যে আপনি বলেছেন যে এই বুড়ো বয়সে আমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছি, এবং আপনার পরিবারও আপনাকে ইন্সপিরেশন দেয়নি এই ক্ষেত্রে। এই বয়সে এসে আপনি আপনার নাতিদের সাথে থাকবেন, বাচ্চাদের নিয়ে খেলবেন, এটাই উচিত ছিল। শেষ বয়সে এসে স্বপ্ন তো এইটাই আমরা দেখি, আমাদের দেশে এটাই হচ্ছে। কিন্তু এইটা স্যার কি করে সম্ভব যে এই বৃদ্ধ বয়সে এসে আপনার চাকরি আছে হয়তো বা 2 বছর বা 3 বছর এরকম মেবি, হ্যাঁ, কিন্তু এই ডক্টরেট ডিগ্রিটা স্যার আমরাও সাহস করি না এই বয়সে। যে স্বপ্ন আছে যদিও, যেহেতু মানুষকে সফলতার গল্প শোনাচ্ছি, তো আমরাও সফল হওয়ার জন্য স্যার চেষ্টা করতেছি যাতে সফল হতে পারি। তো আপনার এই এই শেষ বয়সে এসে কি করে এটা সম্ভব হলো? তো আমাদের সাথে, আমাদের পেজে অনেক মানুষ, অনেক মুরব্বীরা রয়েছেন, অনেক ব্যবসায়ী রয়েছেন, তো তারা আপনার এই গল্পটা আসলে শুনতে পছন্দ করবে যে আপনি কি করে যে শেষ বয়সে এসে একজন মানুষ, আপনি একজন এক্সাম্পল স্যার আমাদের বোঝানোর জন্য। আপনি যদি একটু এক্সপ্লেইন করেন আমাদের কাছে। ধন্যবাদ। আসলে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম। তো দুর্ভাগ্যবশত আমি ফার্স্ট ক্লাস পাইনি, খুব অল্প নম্বরের জন্য। তো হয়তো বা ফার্স্ট ক্লাস পেলে ওখানে আমি টিচার হয়ে যেতাম এরকম। কিন্তু এই যে আমার একটা ব্যর্থতা, এটা আমাকে খুব একটা ইয়া করেনি, মানে ভালো লাগেনি যে আমি তো আসলে ফার্স্ট ক্লাস পাওয়ার যোগ্য, তো আমি কেন পেলাম না? তো এই একটা কষ্ট ছিল। আরেকটা ছিল যে ঠিক আছে পাইনি, তাতে কী হয়েছে? আমি 14তম বিসিএস দিয়ে আমি ক্যাডার সার্ভিসে ঢুকেছি। আমার একজন শিক্ষকের কাছে আমি গিয়েছিলাম যে স্যার, আমি সব কিছুই ভালো করেছি, কিন্তু ভাইভাতে আমাকে নম্বর কম দেওয়া হয়েছিল। সেই কষ্টটা আমার ভিতরে ছিল। তো সে কারণেই আমি বিসিএস দিয়ে ক্যাডার সার্ভিসে ঢুকলাম। কিন্তু উনি বলেছিলেন যে তুমি কাজ করো, তুমি এমফিল পিএইচডি করো। তো এমফিল পিএইচডি থাকলে হয়তো বা তুমি ইউনিভার্সিটির একজন টিচার হতে পারবে। আমার ওরকম একটা লক্ষ্য ছিল যে আমি ইউনিভার্সিটির টিচার হব। তো যাই হোক, সেটা যখন হয় না, আমি ক্যাডার সার্ভিসে ঢুকে গেলাম। কিন্তু মাঝখান দিয়ে আমার মনে হলো যে আমার কিছু একটা করা উচিত। অর্থাৎ আমি ইউনিভার্সিটি থাকলে আমার অনেকগুলো আর্টিকেল থাকতো, অনেকগুলো বই থাকতো, আমার অনেকগুলো রাইটিংস থাকতো। কিন্তু এই ক্যাডার সার্ভিসে এসে এই সময় পাওয়াটা খুব টাফ। তো আমি অনেক দিন থেকেই সুযোগ খুঁজছিলাম যে আমি কবে এই প্রোগ্রামে ভর্তি হব। যাই হোক, আমি ওইভাবে সুপারভাইজারও পাচ্ছিলাম না। কিন্তু এই গবেষণার কাজটা খুব টাফ। আমি যে বয়সে করেছি 2012 সালে আমি এমফিল প্রোগ্রামে ভর্তি হয়েছি। তো আমার ওই যে আমি ফার্স্ট ক্লাস পাইনি ইউনিভার্সিটিতে, এইটা আমার জন্য, কারণ আমি ওই আগেই বলেছি যে আমি সেকেন্ড হব না, আমি সব ক্ষেত্রে ফার্স্ট হব। ফার্স্ট হবে। তো এই যে একটা আমার ভিতরে ছিল, দেখো, সেখানে আমাকে বললো যে তোমাকে সরাসরি পিএইচডি প্রোগ্রামে নিব না, তুমি যদি এমফিলে ফার্স্ট ক্লাস পাও তাহলে ওইটাকে আমরা কনভার্সন করে দেবো পিএইচডিতে। তো দেখো 2012 সালে আমার, তুমি যে কথা বলেছো সত্যি, জি স্যার। যে ওই বয়সে আসলে প্রচণ্ড ইচ্ছা যদি থাকে, মানুষ যদি ইন্ডিভার ইন ডে বাই ডে এরকম যদি আমরা লেগে থাকি, তাহলে তার পক্ষে এটা সম্ভব। তার কারণ হচ্ছে দেখো, আমি সেই যে সময় ফার্স্ট ক্লাস পাওয়ার কথা ছিল পাইনি, কিন্তু 2012 সালে আমি এমফিল প্রোগ্রামে ভর্তি হয়ে সেখানে 62% নম্বর পেয়ে আমি কিন্তু ফার্স্ট ক্লাস পেয়েছি। এবং দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আমার এই এমফিল প্রোগ্রামটা পিএইচডিতে কনভার্সন হয়েছে। তার কারণ ওই যে তারা বলেছিল যে যদি তুমি ফার্স্ট ক্লাস পাও তাহলে তোমাকে এটা পিএইচডিতে কনভার্সন করবো আমরা। তো এই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমি সেখানে ফার্স্ট ক্লাস পেয়েছি, কারণ ওই যে পাইনি ফার্স্ট ক্লাস, এটার একটা কষ্ট ছিল আমার, সেটা এখানে আমি ফুলফিল করেছি। এরপরে যখন আমি 12-13-তে আমি এমফিল পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করলাম, সিন্ডিকেটে সেটা পাস হলো,
কারণ আমার প্রিভিয়াস রেজাল্ট খুব ভালো এবং সিন্ডিকেটে আমার সম্পর্কে কথাও হচ্ছিল যে এই ছেলেটা এখানে ফার্স্ট ক্লাস পাওয়ার কথা, কিন্তু আজকে সে খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাকে দেওয়া হোক। অ্যান্ড দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে এই কনভার্সন হয়েছে ফিলোসফি ডিপার্টমেন্টে, এই প্রথম। এর আগে কিন্তু কখনো কনভার্সন তারা করেনি, যদিও বলতো যে হ্যাঁ ফার্স্ট ক্লাস পাইলে কনভার্সন করব, কিন্তু এর আগে করেনি। কিন্তু আমি ওখানে একটা ইনস্ট্যান্স তৈরি করেছি এবং আমি বলেছি যেহেতু আপনারা বলেছেন কেন কনভার্সন করবেন না, আমি তো ফার্স্ট ক্লাস পেয়েছি। যাই হোক, এরপর সেই 12 থেকে 20 8টা বছর কিন্তু আমি লেগে থেকেছি। দেখো এই একটা কাজ করতে গিয়ে যখনই আমি একটু ফাঁক পেতাম আমি ল্যাপটপ নিয়ে বসে যেতাম। তো দেখো আমার কিন্তু এই 8টা বছর মানুষ যখন এনজয় করে রিক্রিয়েশনের সাথে যুক্ত, আমি কিন্তু সেটি হতে পারিনি, কারণ আমার সার্ভিসের পাশাপাশি যখনই আমার সময় পেয়েছি আমি কিন্তু ল্যাপটপ নিয়ে বসেছি যে আমাকেও টার্গেটে যেতেই হবে। সবচেয়ে মজার ব্যাপার, প্রথম সিনপসিস যখন আমি জমা দিলাম, আর্টিকেল একটা জমা দিলাম প্রথম সেমিনারের জন্য, আমার সুপারভাইজার ওটা ছুঁড়ে ফেলে দিল, কিছুই হয়নি। তো আমি ফ্রাস্ট্রেটেড হলাম যে কিছুই হয়নি মানে এটা তো খুব খারাপ কথা, তাহলে কি আমি কিছুই পারিনি? তো এটা বলার পরে আমি বললাম ঠিক আছে ভাই, তাহলে আমি কিভাবে আমার রাইটিংসটা কিভাবে হলো? বলছে না, তোমার লেখার ধরন পাল্টাতে হবে এবং আরও রিসোর্স বাড়াতে হবে এখানে। আবার আমি শুরু করলাম যে ঠিক আছে, আবার দিলাম, আবারও সে বললো হয়নি। আবার কিন্তু আমি দিলাম, অর্থাৎ প্রথম সেমিনারটা দিতে 5 বার আমাকে সেই আর্টিকেলটা চেঞ্জ করতে হয়েছে। দেন আপনার উনি বলেছে হ্যাঁ নাও ইউ ক্যান প্রেজেন্ট ইউর সেমিনার সেশন। তো তারপর কিন্তু আমি সেই প্রথম সেমিনারটা আমার খুব প্রশংসিত হয়েছে। তো এরপর কিন্তু আমি লাইন পেয়ে গেলাম। গবেষণা করাটা আমরা অনেকে ভাবি যে হ্যাঁ পিএইচডি তো ইচ্ছা করলে এরকম টাকা দিয়েও কেনা যায়, ইটস রং। যারা কেনে তারা কেনে, কিন্তু এই 8 বছরে আমার জীবন থেকে কতটুকু সময় কেড়ে নিয়েছে আমি সেটা জানি। কারণ দেখো এই 8টা বছর এই বয়সে ধৈর্য ধরে থাকা, ইটস ভেরি টাফ। সেকেন্ড সেমিনারটাও আমি দিয়েছি 18 সালে, তাহলে কতখানি দূরত্ব, ওই বারবার তারা চেঞ্জ করছিল। 18 সালে সেকেন্ড সেমিনার দেওয়ার পরে এরপর আমার থিসিস রাইটিং, এটা 7টা অধ্যায় 7টা চ্যাপ্টার। এখন বোঝো 18 থেকে 20 এই 2 বছরে আমার নাওয়া খাওয়া ঘুম কিছুই ছিল না, কেন এই 7টা চ্যাপ্টার লিখতে। আর আমার রাইটিংসটা ছিল চাইল্ড এডুকেশনের উপরে, শিশুদের কিন্তু উপরে আমি অনেক গবেষণা করেছি। এবং সেখানে আমার দুঃখজনক ঘটনা হলেই যে আমি এত সুন্দর একটা চমৎকার কাজ করলাম, কিন্তু আমার খুব কষ্ট লাগে যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাইমারি এডুকেশনটা যে লাইনে যাচ্ছে, তো আমার খুব কষ্ট লাগে যে আমরা কোন লাইনে যাচ্ছি। বিশেষ করে কিন্ডারগার্টেন স্কুলগুলোর যে এডুকেশনটা, এটা আমাকে খুব হার্ট করে। আমরা শিশুদেরকে শেষ করে দিচ্ছি, একেবারে ওদের মেধা মস্তিষ্ক শেষ করে দিচ্ছি আমরা। বইয়ের বোঝা কি পরিমাণ ওদেরকে দেওয়া হচ্ছে। এবং দেখো যে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, ক্লাস 1 টু পোলাপানকে একটা ট্রান্সলেশন করতে দেওয়া হয়, যেটা ক্লাস 9-10-এর স্টুডেন্টদের পারার কথা না, সেখানে সেই ট্রান্সলেশন তাকে মুখস্থ করাচ্ছে। তাহলে কী করতেছি আমরা? এবং এই যে আমাদের এডুকেশন সিস্টেমটা, এটার ভিতরেই অনেক সমস্যা রয়েছে। যাই হোক, আমি তো সেই ব্যাপারে কথা বলতেও পারবো না, কারণ আমি তো নীতি নির্ধারণের নির্ধারক নই বা আমরা পলিসি মেকার নই। আমরা শুধু কথা বলতে পারি, কিন্তু রাষ্ট্র তাদের বিশিষ্টজনরা আছে, তারা সেই সিলেবাস তৈরি করে, কারিকুলাম তৈরি করে, সেভাবে তারা এটা প্রস্তুত করে। তো আমি বলবো এইটা যে আমার যে সাকসেসের যে ইতিহাসটা তুমি যেটা জানতে চাইলা, যে দেখো সে 12 থেকে কত 2020 সাল, এবং আমার কিন্তু ডিগ্রি লেগেছে 2020 সালে। এবং এখানে আরও গল্প আছে। এই যেহেতু আমরা কলেজে যারা চাকরি করে তাদের ডিগ্রি নেওয়াটা এতটাই টাফ, কারণ হচ্ছে আমরা শ্রেণী কার্যক্রম চালানোর পরে এই জায়গাটা যাওয়া খুব টাফ। এবং বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক, তারা এই কেমন জানি আমাদেরকে দেখে যে উনি তো একটা সার্ভিস করে, ওনার আবার এই ডিগ্রি লাগবে, অর্থাৎ ডিগ্রি নেবে সমস্ত বিশ্ববিদ্যালয়ের টিচারাই ডিগ্রি নেবে, আমাদের ডিগ্রি লাগবে না। বিষয়টা এরকম একটা ভাব, কিন্তু এতটা সত্ত্বেও সেটাও কিন্তু ইট ওয়াজ চ্যালেঞ্জেস, ভেরি চ্যালেঞ্জেস ফর মি। এটাও কিন্তু আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, নো আমি এটা করব এবং করবই। যে যাই হোক, আমার সুপারভাইজার ভালো মানুষ ছিল। আমি একটা পর্যায়ে যখন আমি দেখলাম যে কিছুটা সমস্যা হচ্ছে, আমি একটু থেমে গিয়েছিলাম। পরে উনি আমাকে নিজ উদ্যোগ নিয়ে ফোন করেছে, তুমি কি কষ্ট পেয়েছো আমার ব্যবহারে? আমি না, যে আপনি যেভাবে কথা বলেন বা আমাকে যেভাবে ই করছেন, তাতে আমি বোধহয় ডিগ্রিটা নিতে পারবো না। বলছে না, তুমি আবার আসো, আমি দেখব। তো পরে তিনি বলছেন যে মতিউর রহমান, আমি যে তোমাকে এই অবস্টাকেলগুলো তৈরি না করতাম, তোমার গবেষণাটা এত রিচ হতো না। তখন আমি বুঝলাম যে উনি আসলে ওটা ইচ্ছাকৃতভাবে করেছে, যে আমার যে আমার গবেষণাটা যেন
রিচ হয়। রিচ হয়, হ্যাঁ। তো যাই হোক, আসলে আমার কাছে যেটা মনে হয় যে আমি যে খুব আহামরি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, আমি সেটা মনে করি না। আর আরও একটা কথা আছে, আমরা বলি কথায় কথায় যে এই ছাত্রটি ও তো খুব মেধাবী। আসলে এই কথাটার সাথে আমি একমত নই সর্বক্ষেত্রে। মেধা আসলে আমরা তৈরি করি। মানুষ যে জন্মগ্রহণ করে তার যদি পঞ্চ ইন্দ্রিয় থাকে, তার যদি মস্তিষ্কের কোনো সমস্যা না থাকে, তাহলে তাকে তৈরি করা যায়। আমি আমাকে দিয়ে বুঝি, আমি অতটা মেধাবী শিক্ষার্থী নই, তবে আমি রেগুলার স্টুডেন্ট ছিলাম। আমি ক্লাস ফাঁকি দেই নাই, নিয়মিত শিক্ষার্থী ছিলাম এবং প্রচুর লেখাপড়া করতাম আমি। তো এই জায়গাটা যদি আমাকে কেউ বলে যে ভাই আপনি তো মেধাবী, বলতে পারে, কিন্তু আমি বলি যে এইটা যে একজন স্টুডেন্ট সাকসেস হওয়ার জন্য সে যদি লেগে থাকে, তার যে ইচ্ছা সেটাকে, তার যে অভিপ্রায় সেটাকে ফুলফিল করার জন্য হার্ডওয়ার্কিং করে, তার মধ্যে ধৈর্য থাকে এবং লেগে থাকে, অবশ্যই সে সাকসেসফুল হবে। এবং এইটার জন্য তাকে ডে বাই ডে হঠাৎ করে কিন্তু হবে না, আমি যে 2-3 দিনে শেষ করে ফেলবো সেটা কিন্তু না, না। আমাকে লেগে থাকতে হবে। অর্থাৎ লেগে থাকা মানে আজকে একটু, কালকে একটু, তার পরের দিন একটু, এভাবে করতে করতে একটা সময় আমি সাকসেস হবই। জি স্যার। এবং আমি নিজেও জানি না যে সত্যি কথা, যে আমি শুধু এই যে ডিগ্রি নিয়েছি তা না, তুমি হয়তো জানো না, আমি কিন্তু বিএনসিসির একজন বিটিওফ অফিসার, আমি লেফটেন্যান্ট কর্নেল এখন, এবং আমি কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আমি কমিশন করেছি। জি স্যার। তো এটা তো করেছি সেখান থেকে কোথাও? আপনি এই টিচার্স প্রফেশনে কি করে এলেন? এটা সম্ভব, এটা সম্ভব এই জন্য যারা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে, এটা শুধু বিশ্ববিদ্যালয়ে, কলেজে, ইউনিভার্সিটিতে থাকে, তো তো ওখানে যারা অফিসার হয় তাদেরকে এই ট্রেনিংটা তারা নিতে পারে। ইট ইজ অনারারি, অর্থাৎ এটা আমি আমার চাকরির পাশাপাশি আমি কমিশনটা নিতে পারবো এবং গভর্নমেন্ট সার্ভিস এখানে আপনি তারা। ওখান থেকে কি এই বিসিএস এ আসছেন? না না না, আগে তো বিসিএস সার্ভিস আমি ঢুকেছি। ঢুকে তারপর আমি লেকচারার যখন ছিলাম তখন আমি বিএনসিসির দায়িত্ব নিই। তখন আমার পদবি ছিল পিইও, অর্থাৎ প্রফেসর আন্ডার অফিসার, নন কমিশন, নন কমিশন। নন কমিশনড। এরপর যখন আমি ভালো করতে লাগলাম, তখন আমাকে কমিশনের জন্য ডাকে, ঠিক আছে তুমি কমিশন করো। এরপর আমি কমিশন করলাম, করার 1 বছর পরে আমার প্রমোশন হয়। এবং এখানে প্রমোশনটা কিন্তু এসিআর আছে এবং আমার কর্মদক্ষতার উপর নির্ভর করে। আমার সাথে অনেকে ঢুকেছে, তারা ওই কমিশন করার পর কোনো পায় নাই, প্রি কমিশন করার পর কমিশনই পাইনি। তাহলে আমি যে এই পর্যন্ত আসলাম, আমার চেহারা দেখে দিয়েছে? নো, আমার জীবনে এরকম কোনো ইনস্ট্যান্স নেই, কোনো একটা ট্রেনিং প্রোগ্রাম আমি বাদ দিয়েছি, এবং এটার কারণে কিন্তু আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। স্যার এখানে তো আপনার সাথে আমাদের জানার আছে যে আমাদের অভিভাবকরা কিন্তু স্টুডেন্টদেরকে এই সৃজনশীল কাজে দিতে চায় না। যেমন আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব, আমাদের বরগুনায় আমরা অনেক কষ্ট করে এই অনেক পথ চলা, আমাদের এই সময়, আমাদের অর্থ, এগুলো আমরা ক্ষয় করে কাজ করে যাচ্ছি। তো অভিভাবক দেখা যায় যে শুক্রবারেও পড়াচ্ছে টিচার, শুক্রবার পরীক্ষা 1টা পর্যন্ত, খুবই খুশি। নো নো নো, ইটস রং কনসেপশন, ইটস রং কনসেপশন। আমি একটু শেষ করি, আমি এই গল্পটা শেষ করতে পারি না। দেখো আমার যে রিওয়ার্ডটা, আমি যেখানে কাজে লেগেছিলাম সেটা রিওয়ার্ড পেয়েছি, আমি 2টা ফরেন কান্ট্রিতে ট্যুর করেছি এই বিএনসিসি থেকে। তারপর আমি কিন্তু এইবারে জাতীয় পুরস্কার পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমি। এটা কিন্তু অনেকে জানে না, জানে না, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। এবং দেখো, আমি যখন বেকার ছিলাম, আমার কিছু একটা করতে হবে, আমি বেকার অবস্থায় টিউশনও করে তারপর কিন্তু আমি কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। এগুলোই স্যার, এবং দীর্ঘ 18টি বছর এখানে আমি আমার মানে সাবজেক্ট হলো ফিলসফি, এবং আমি কিন্তু আইসিটি ডিপার্টমেন্টের 18টা বছর এখানে দায়িত্বে ছিলাম। আমরা দেখেছি, হ্যাঁ, আইসিটি ডিপার্টমেন্টে। তাহলে একটা মানুষের যদি ইচ্ছা থাকে যে এটা আমি করবো, তার পক্ষে সম্ভব। যাই হোক, তুমি যে নেক্সটে যে প্রশ্নটা করেছো সেইখানে আমি একটু আসি, যে এটা তো রং কনসেপশন। আমি ক্যাডেট কলেজের কথা তুমি চিন্তা করো, সেখানে একজন ক্যাডেট কলেজের স্টুডেন্ট কয় ঘন্টা লেখাপড়া করে, তারা একটা ডিসিপ্লিনের মধ্যে আসে। কিভাবে? দেখো, ভোর 4টায় ওঠে, তারপর তারা এই গেমে যায়, মানে সকালবেলা পিটিতে যায়, সেখান থেকে এসে ব্রেকফাস্ট করে তারপর ক্লাসে যায়, তারপর তারা প্রেয়ার পর আপনার প্রেয়ার আরেকটা ক্লাস হয়, তারপর তাদের 4টার সময় তাদের গেমসে যেতে হয়। গেমস থেকে আসার পর সন্ধ্যার পরে 2 ঘন্টা তাদের লাইব্রেরি ওয়ার্ক করতে হয়। দ্যাটস এনাফ। এবং তারা গ্রুপ ডিসকাশন করে, 5 জন স্টুডেন্ট গ্রুপে বসে তারপর তারা ডিসকাশন, সেটা অঙ্ক হোক বা বিজ্ঞান হোক, ওখানে কিন্তু লেখাপড়া শেষ, কোনো প্রাইভেট নেই। তাহলে সেখানে কিভাবে সম্ভব? আমাদের গার্ডিয়ানদের দুর্বলতা হলো যে আমার এই স্টুডেন্টরা যদি এতগুলো প্রাইভেট পড়ে তাহলে সে ভালো করবে। রং কনসেপশন, তার কারণ তাকে টেবিলে বসতে হবে। সে শুধু প্রাইভেট পড়ে যাচ্ছে, কিন্তু সে প্র্যাকটিস করতেছে না, টেবিলে বসতেছে না, তার কনসেপশন ক্লিয়ার না। যে কারণে দেখা গেছে যে অনেক চেষ্টা করে, এই বছর কিন্তু আমার এখানে একটা মেডিকেলের চান্স পেল, গত বছরের 2 জন স্টুডেন্ট মেডিকেল চান্স পেয়েছে।
তাহলে তুমি যে তাকে শেষ করে দিচ্ছ তেলে তেলে, কি করে শেষ করে দিচ্ছ? শুধু প্রাইভেট পড়াচ্ছ, বেসিক তার চেঞ্জ হচ্ছে না। যে সূত্রটা টিচার শিখাইলো একটা অঙ্ক করার তোমার 10টা অঙ্ক করতে হবে ওইটার উপরে, সেটার জন্য তোমার 2-3 ঘন্টা লেখাপড়া না, বা 4 ঘন্টা, সর্বোচ্চ নট মোর দ্যান 4 আওয়ার্স। কিন্তু আমরা মনে করি যে ল্যাঙ্গুয়েজ ক্লাবে দিলে কি হবে, সময় নষ্ট হবে, তার যে স্কিল ফুলফিল হচ্ছে এটা তো আমরা বুঝি না। একজন স্টুডেন্ট যদি উপন্যাস পড়ার প্রতি তার আগ্রহ থাকে, অবশ্যই সেটা পড়বে। একটা উপন্যাসের ভিতরে কত কিছু ম্যাটেরিয়ালস থাকে সেটাই তো গার্ডিয়ান জানে না। উপন্যাস মানে নষ্ট হয়ে যাচ্ছে, উপন্যাস মানে নেশা হয়ে যাচ্ছে, নো। আজকে হুমায়ুন আহমেদ, উনি কেমিস্ট্রি শিক্ষক, তো উনি কি করে একজন হলেন, নাট্যকার হলেন, গল্পকার হলেন, উপন্যাসবিদ হলেন? ইজ পসিবল? যদি উনি সায়েন্সের টিচার, তার মানে ওনার ওইটার প্রতি আগ্রহ ছিল, সেটার উপর সে মেধা ব্যয় করেছে, সেটা হয়েছে। সো এইটা আমাদের অভিভাবকদের ত্রুটি। আমি যদি দেখি আমার ছেলে বা মেয়ে ভাষা শিখতে চায়, অবশ্যই তাকে সেই সুযোগটা দিতে হবে। আরেকটি কথা আমি বলবো যে ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই, সেটা বাংলা ভাষা হোক অথবা ইংরেজি ভাষা হোক। আর ইংরেজি ভাষাটা লাগবেই, তার কারণ হচ্ছে আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম, দেয়ার ইজ নো বাংলা, সমস্ত বইগুলো ফরেন কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, ইন্ডিয়ান রাইটার। এখন আমি তো তাহলে কি করতে হচ্ছে, সে ইংরেজিটা পড়ে বাংলা ট্রান্সলেট করে তারপর আমার আর্টিকেল লিখতে হচ্ছে। কি চমৎকার ব্যাপার! তাহলে আমাকে ইংরেজি জানতে হবে, ইংরেজি শেখাটা তো আর দোষের না। এবং আমরা যত বিদেশের সাথে করেসপন্ডেন্স বলি, ইচ আদার করেসপন্ডেন্স বলি, সেখানে যদি ইংরেজিতে কনভারসেশন করতে হয়, তাহলে এটা তো কোনো বিকল্প নেই আমার দেশের মধ্যেই। এর অর্থ এই না যে আমি বাংলা শিখবো না, বাংলাটাকে আমি শুদ্ধ করে লিখতে পড়তে শিখবো। এখন এইখানে আমরা এই যে অভিভাবকদের যে এই দুর্বলতাগুলো, এই জায়গাগুলোতে আমাকে নক করতে হবে যে আপনার সন্তানকে এখানে দেন, দেখেন সে কি করে। অর্থাৎ ফ্লুয়েন্টলি আমাদের স্টুডেন্ট এই জায়গায় ইন্টারমিডিয়েট পড়ে, খুব ভালো স্টুডেন্ট, কিন্তু তাকে মঞ্চে দাঁড় করো, 2টা লাইনও সে বলতে পারবে না, বাংলায় বলতে পারবে না, ইংরেজি বাদ দাও। সে বাংলা বলতে গেলে সে কিভাবে অ্যাড্রেস করবে, কিভাবে কথা বলবে, কিছুই জানে না। তো ল্যাঙ্গুয়েজ ক্লাব তো সেই প্রচেষ্টাটাই চালিয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে আমি তো তোমাদের অ্যাপ্রিসিয়েট করি যে তোমরা এই জায়গায়, আমি জানি দীর্ঘদিন যাবত লেগে আছো, কিন্তু সময় লাগবে, কারণ তোমাদের যে পাবলিসিটিটা এই জায়গাটা হয়তো কিছুটা আছে। আমাদের যে অভিভাবক তাদেরকেও সচেতন করতে হবে। যারা কিছু অভিভাবক আছে তাদের সন্তানদেরকে আসলে ভাষা জ্ঞান সম্পর্কে তারা সচেতন, তারা গণিত শিক্ষার প্রতি সচেতন, তারা বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে সচেতন, তারা এটা চায়। এই 3টে লেভেলের কোনো বিকল্প নেই। বিজ্ঞান মানে এরকম টেকনোলজিও কিন্তু এটার মধ্যে এসে যায়, ভাষা শিক্ষার মধ্যে সবকিছু এসে যায়, তাই না? আর গণিত তো আমাদের লাগবেই, এটা তো বিকল্প নাই কোনো। তো স্যার, আমরা অনেক সময় দিয়েছেন, আমরা স্যার আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনার মতো একজন সৃজনশীল মানুষ, আমরা দীর্ঘ বছর পর একজন সৃজনশীল অধ্যক্ষ আমাদের কলেজে পেয়েছি। তো স্যার, আমরা দর্শক মণ্ডলী আমাদের সাথে সফলতার গল্প শুনিয়েছেন। স্যার এই বয়সেও যিনি পিএইচডি করে এসেছেন, এবং তিনি আমাদের বরগুনার জন্য একজন আশীর্বাদের আমরা মনে করি। স্যার যে সম্মান, যে শ্রদ্ধা পাওয়ার কথা, আমরা সেটা দিতে পারিনি, তো আমরা এই জন্য দুঃখিত। তো আমাদের বরগুনার যিনি গর্ব, আমাদের এই স্যার যে আমাদের সফলতার গল্প শুনিয়েছেন, আপনারা সফলতার গল্প শুনবেন, আপনারাও সফল হবেন, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা বরগুনা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা। আবারও দেখা হবে, আবারও কখনো নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে। সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। না, আমি একটুখানি বলে শেষ করি, ধন্যবাদ জানিয়েছো যে না, আসলে আমি এই কথা বলবো না। আজকে যে জন্টু ভাই আছে, এরকম বরগুনার আপামার মানুষ যারা আমাকে চিনে, তারা যথেষ্ট আমাকে ভালোবাসে। আমি হয়তো এটা দেয়, সবাই দেয়, এটা আমি অস্বীকার করব না। একেবারে অভিভাবক লেভেল বলি, আমার বন্ধু বান্ধব বলি, তারা যারা আমার সম্পর্কে জানে, যথেষ্ট পরিমাণ তারা আমাকে ইন্সপায়ার করে। আর আমি যে একেবারে 100% সব কিছু পাবে আমি সেটা মনে করি না, কিন্তু আমি যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি। আর তোমাকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ স্যার। আপনি আমাদের বরগুনা ল্যাঙ্গুয়েজ ক্লাবের যে সফলতার গল্প, এই সম্পর্কে যদি 30 সেকেন্ডে কিছু বলেন। আমরা কিন্তু বলেন না, এটা বলা হয়নি। আপনাদের এই উদ্যোগটা আসলে আপনার কেমন লেগেছে? চমৎকার একটা উদ্যোগ, চমৎকার। কারণ বাংলাদেশের এই যে দক্ষিণ জনপদ বরগুনা জেলা, আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা পিছিয়ে আছি। তো সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ক্লাবের কোনো বিকল্প নাই। আমি অনুরোধ জানাবো আজকে এই আলোচনার মধ্যে দিয়ে যে আপনারা যারা আমাকে শুনছেন, আপনাদের প্রতি অনুরোধ, প্লিজ আপনারা আসেন, দেখেন যে আসলে ওদের উদ্যোগটা কি, ওরা কী করতে চায়। এই পিছিয়ে পড়া আমাদের শিক্ষার্থীদেরকে ওটা সামনে টেনে নিয়ে যেতে চায়। এই অঞ্চলের একটা ছেলে ঢাকাতে যখন উঠে, ও কথা বলতে পারে না, ও বুক ফুলে নিজেকে স্পোজ করতে পারে না,
তো সেই ক্ষেত্রে তোমরা এই যে প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছ, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি অভিভাবকদেরকেও ধন্যবাদ জানাবো যে আপনারা প্লিজ আসেন, ওদের লক্ষ্য উদ্দেশ্য সেটা দেখেন। কারণ সব কিছুই যে কমার্শিয়াল এটা কিন্তু না। আমাদের মনে সবসময় একটা কাজ করে যে এখানে আবার ব্যবসা নাকি বা কিছু না, ব্যবসা না। আপনার সন্তানকে তার একটা টার্গেটে নিয়ে যেতে চায়, তো সেই জায়গায় আমাদেরকে সহযোগিতা করতে হবে। এটা আমার আপনাদের প্রতি অনুরোধ যে আপনাদের সন্তানদেরকে একটু আপনি নিয়ে আসেন এবং ওদের লক্ষ্য উদ্দেশ্যকে সেটা দেখেন। যদি আপনার মনে হয় যে না তারা দে আর অন দ্য রাইট ওয়ে, সো আপনারা এখানে ইনক্লুড হতে পারেন। ধন্যবাদ। তো স্যার আপনাকেও ধন্যবাদ, দর্শক মণ্ডলী সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।